আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি বৃষ্টি অর্থনীতি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে তোমাদের সামনে হাজির হয়েছি। চাহিদার আইসিটি স্থাপগত ধারণা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। চাহিদার আইসিটি স্থাপকতা। আমরা জানি চাহিদা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপরে, যেমন দ্রব্যের দাম, ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পরিপূরক দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম, এ সকলের উপরে চাহিদা নির্ভর করে। যখন আমরা চাহিদার আইসিটি স্থাপকতা পড়বো তখন সংজ্ঞাটা আমরা এইভাবে পড়বো। চাহিদার উপর প্রভাব সৃষ্টিকারী অন্যান্য উপাদান যেমন দাম, ভোক্তার রুচি, অভ্যাস, পরিবর্তক দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম ইত্যাদি স্থির থেকে ভোক্তার আয়ের, শুধুমাত্র আয়টা এখন উল্লেখ রাখবা, ভোক্তার আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে চাহিদার আইসিটি স্থাপকতা বলে। আমি আবার বলি, চাহিদার উপর প্রভাব সৃষ্টিকারী অন্য উপাদান যেমন দাম, ভোক্তার রুচি, অভ্যাস, পরিপূরক দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম ইত্যাদি স্থির থেকে শুধুমাত্র আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, শুধুমাত্র আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে চাহিদার আইসিটি স্থাপকতা বলে। ওকে, আমরা চাহিদার আইসিটি স্থাপকতা কিছু অর্থনীতি চাহিদা আইসিটি স্থাপকতার কিছু সূত্র দিয়েছেন, আমরা কিছু সংজ্ঞা দিয়েছেন চাহিদার আইসিটি স্থাপকতার। আমরা এই সংজ্ঞাগুলো একটু পড়ে নিই। যেমন অধ্যাপক লিপসি বলেন, আয়ের পরিবর্তনের ফলে কোন দ্রব্যের চাহিদা সারা দেওয়ার মাত্রাকে চাহিদার আইসিটি স্থাপকতা বলে। কি বলছে? আয়ের পরিবর্তনের ফলে কোন দ্রব্যের চাহিদা সারা দেওয়ার মাত্রাকে, আয়ের পরিবর্তনের ফলে কোন দ্রব্যের চাহিদা সারা দেওয়ার মাত্রাকে চাহিদার আইসিটি স্থাপকতা বলে। কে বলছে? অর্থনীতিবিদ লিপসি বা অধ্যাপক লিপসি বলেছেন। অর্থনীতিবিদ ববার বলেন, অর্থনীতিবিদ ববার তিনি বলেন, আয়ের পরিবর্তনের ফলে চাহিদা যে মাত্রা সাড়া দেয়, আয়ের পরিবর্তনের ফলে চাহিদা যে মাত্রায় সাড়া দেয় তাকে চাহিদার আইসিটি স্থাপকতা বলে। অর্থনীতিবিদ ববার বলেন, আয়ের পরিবর্তনের ফলে চাহিদা যে মাত্রা সাড়া দেয় তাকে চাহিদার আইসিটি স্থাপকতা বলে। আমরা একটা সূত্রের সাহায্যে চাহিদার আইসিটি স্থাপকতা প্রকাশ করতে পারি। যেমন বলে কিন্তু নির্ণয় সূত্রের সাহায্যে চাহিদার আইসিটি স্থাপকতাকে প্রকাশ করা যায়। নির্ণয় সূত্রের সাহায্যে চাহিদার আইসিটি স্থাপকতাকে প্রকাশ করা যায়। যেমন চাহিদা আইসিটি স্থাপকতা ইলাস্টিসিটি অফ ইনকাম, সমান ডেল্টা কিউ ডেল্টা ওয়াই বাই কিউ। আমরা এক কাজ করি, কিভাবে পাবো সেটা আগে লিখে নিই। যেমন আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, আয়ের আপেক্ষিক পরিবর্তন উপর চাহিদার আপেক্ষিক পরিবর্তন। ঠিক আছে, এরপরে দেখো আপেক্ষিক পরিবর্তন একটা ফর্মুলা আছে, যে প্রাথমিক আয় দ্বারা আমি আয়ের পরিবর্তনকে ভাগ করে নেব। এখানে লিখবো প্রাথমিক আয় আয়ের পরিবর্তন, আর এখানে হবে প্রাথমিক চাহিদা পরিবর্তন। ঠিক আছে, প্রাথমিক আয়, আয়ের পরিবর্তন, প্রাথমিক চাহিদা পরিবর্তন। আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি, যে গাণিতিকভাবে লিখে নিতে পারি, গাণিতিকভাবে ইওয়াই ইলাস্টিসিটি অফ ইনকাম, প্রাথমিক আয় শুধু ওয়াই, আমরা আয়কে ওয়াই দ্বারা প্রকাশ করি, আয়ের পরিবর্তন ডেল্টা ওয়াই, ডেল্টা দ্বারা আমরা পরিবর্তন বুঝি। প্রাথমিক চাহিদা কিউ, চাহিদা পরিবর্তন ডেল্টা কিউ। আমরা যদি এখন হরলব গুণ করি, এটা হচ্ছে মূল ভগ্নাংশের দাগ, ডেল্টা কিউ বাই কিউ লব, আর হর যখন গুণ করবো এখানে ওয়াইটা নিচে আছে, ভগ্নাংশ আকার আছে, ওয়াইটা উপরে চলে যাবে।
ডেল্টা ওয়াই আমরা এবার জাত মিলাই দিব। হ্যাঁ, ডেল্টা কিউ ডেল্টা ওয়াই ওয়াই বাই কিউ। ঠিক আছে, এই হচ্ছে চাহিদার আইসি হিসাবতার সূত্র। এইভাবে চাহিদার আইসি হিসাবতার সূত্র আমরা বের করে নিব। ব্যাস, আমরা যদি আমরা একটা উদাহরণে যাই, যেমন একটা উদাহরণ হিসেবে আমি যদি লিখি যে ধরি হ্যাঁ উদাহরণ ধরি কোন ব্যক্তির আয় 1000 থেকে বেড়ে 1500 হলো, ফলে তার চাহিদা তার চাহিদা 10 একক হতে বেড়ে 15 একক হলো। ধরি কোন ব্যক্তির আয় কত, 1000 থেকে 1500 হলো, আয় 1000 টাকা হতে 1500 টাকা হলো, ফলে তার চাহিদা 100 একক থেকে 10 একক থেকে বেড়ে 15 একক হলো। এক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতা এক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতা হবে ইলাস্টিসিটি অফ ইনকাম সমান ডেল্টা কিউ ডেল্টা ওয়াই ওয়াই বাই কিউ। আর এখানে আমরা দেখতে পারি যেখানে প্রাথমিক আয় ওয়াই, প্রাথমিক আয় কত, 1000 টাকা, আয়ের পরিবর্তন ডেল্টা ওয়াই 1000 থেকে বেড়ে 1500 হয়েছে, 1500 থেকে বাদ দিব 1000, হবে কত, 500। এরপরে প্রাথমিক চাহিদা কিউ 10 একক, চাহিদা পরিমাণ ডেল্টা কিউ 10 থেকে বের 15 একক হলো, তার 15 বিয়োগ 10 সমান 5। তো আমরা এবার যদি মানটা বসাই দিই, ডেল্টা কিউ 5, ডেল্টা ওয়াই 500, ওয়াই 1000 কিউ 10, এটা যদি কাটি এখানে হবে 2, এটা কাটলে এখানে হবে 5, 1 হয় অ্যান্সার। এখানে চাহিদা স্থিতিস্থাপকতা 1 হয়। ঠিক আছে, আমরা এইভাবে চাহিদা স্থিতিস্থাপকতাটা নির্ণয় করতে পারি। এরপরে যাব আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যায়। আমরা লিখে নিতে পারি চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে ব্যাখ্যা, আমরা জানি আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে। তাহলে আমরা রেখাটা ঊর্ধ্বগামী দিচ্ছি, M1 M2 Y1 Y2 এখানে
এখানে হবে আই, আর এটা হবে চাহিদার পরিমাণ। কোয়ান্টিটি অফ ডিমান্ড। ওকে, তো আমরা একটু ব্যাখ্যা এখানে বলে দিব যে চিত্রের ভূমিকে চাহিদা পরিমাণ লম্বকে আই নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকে চাহিদা পরিমাণ লম্বকে আই নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে আই যখন ওয়াই ওয়ান চাহিদা পরিমাণ OM1, আই বেড়ে ওয়াই2 হলে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়। আমি আবার বলি, এই কথাটা লিখে নিব। চিত্রের ভূমিকে চাহিদা পরিমাণ লম্বকে আই নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকে চাহিদা পরিমাণ লম্বকে আই নির্দেশ করা হলো। ডিডি হলো আই চাহিদা রেখা। হ্যাঁ, লিখে নিতে পারো, ডিডি হলো আই চাহিদা রেখা। চিত্রে দেখা যাচ্ছে আই যখন ওয়াই1 চাহিদা পরিমাণ OM1, আই যখন ওয়াই1 চাহিদা পরিমাণ OM1, আই বেড়ে ওয়াই2 হলে চাহিদা পরিমাণ বেড়ে OM2 হয়। সুতরাং লেখা যায় কি লেখা যায়? সুতরাং লেখা যায় প্রাথমিক আই ওয়াই সমান প্রাথমিক আই কতটুকু? ওয়াই ওয়ান আই এর পরিবর্তন আমি জানি যে কোনো কিছু পরিবর্তন বের করতে গেলে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বাদ দেওয়া লাগে। তাহলে ওয়াই2 থেকে আমি ওয়াই1 বাদ দিব। তাহলে এই ওয়াই2 থেকে আসে আমার ওয়াই2 বাদ দিব ওয়াই1, থাকবে কতটুকু? ওয়াই1 ওয়াই2। আমি আবার বলি, আমার প্রাথমিক আই ওয়াই1, পরিবর্তিত আই ওয়াই2। তাহলে আয়ের পরিবর্তন বের করতে গেলে পরিবর্তিত আই থেকে অর্থাৎ ওয়াই2 থেকে আমি বাদ দিয়ে দিব ওয়াই1। ওয়াই2 থেকে যদি ওয়াই1 বাদ দিয়ে দিই থাকে ওয়াই1 ওয়াই2। এটা গেল আয়ের পরিবর্তন। প্রাথমিক চাহিদা কিউ, প্রাথমিক চাহিদা হচ্ছে OM1, আর এরপরে যাও চাহিদা পরিবর্তনে। ডেল্টা কিউ, আমার প্রাথমিক চাহিদা ছিল OM1 আর চাহিদা পরিবর্তন হয়েছে OM2। তাহলে OM2 থেকে বাদ যাবে OM1। OM2 থেকে আমি বাদ দিয়ে দিই OM1। OM2 থেকে যদি OM1টা বাদ দিয়ে দিই থাকে আমার এমন M2। OM2 থেকে যদি আমি OM1টা বাদ দিয়ে দিই থাকে আমার এমন M2। ব্যাস, এখন আমরা সূত্র লিখতে পারি যে অতএব EY সমান ডেল্টা কিউ ডেল্টা ওয়াই কিউ। ডেল্টা কিউ হচ্ছে M1 M2 আর ডেল্টা ওয়াই হচ্ছে ওয়াই1 ওয়াই2 ওয়াই1 কিউ OM1। তাহলে আমরা ধনাত্মক পেয়েছি, অর্থাৎ ধনাত্মক। তাহলে আই চাহিদা স্থিতিশীলতা আমরা কি পেয়েছি? ধনাত্মক পেয়েছি। এভাবে আমরা আই স্থিতিশীলতা পড়তে পারি। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।